আপনিও কি শুধু বইয়ের পাতায় জিপিএ 5 খুঁজছেন? সুপ্রিয় এইচএসসি 27 এবং 28, আজকের এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন কেন আপনি পরিশ্রম করার পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না, কেন আপনার পড়ার ধরনটাই ভুল। আসসালামু আলাইকুম, আমি ফারহান সাদিক। এইচএসসি 27 এবং 28-এর আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি আই এডুকেশনের সম্মানিত ইনস্ট্রাক্টর আব্দুল্লাহ আবু সাইদকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারহান, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই এইচএসসি 27 ব্যাচের যে সামনে পরীক্ষা, এখন তাদের কোন বিষয়গুলোকে মাথায় রেখে পড়াশোনা করা উচিত, যেহেতু তার হাতে খুব একটা সময় নেই? এইচএসসি 27 ব্যাচের ক্ষেত্রে যেই প্রবলেমটা আমি সচরাচর স্টুডেন্টদের মধ্যে দেখি সেটা হচ্ছে যে তাদের মধ্যে একটা ভয় কাজ করে। তো ফার্স্টে তাদেরকে এই ভয়টা ওভারকাম করতে হবে। এই ভয়টা ওভারকাম করার 3টা পদ্ধতি আমার কাছে আছে। ফার্স্ট অফ অল কনসিস্টেন্সি, সেকেন্ড অফ অল ডেডিকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে এফোর্টস। কনসিস্টেন্সি, ডেডিকেশন অ্যান্ড এফোর্টস, এই 3টা জিনিসের সমন্বয় যদি একটা স্টুডেন্ট ঘটাতে পারে তাহলেই সে কেবল এইচএসসিতে ভালো করার অ্যাবিলিটি রাখে। এখন কনসিস্টেন্সি বলতে কি? কনসিস্টেন্সি বলতে যে আমি প্রত্যেক দিন 2 ঘন্টা করে পড়ছি, কিন্তু আমি সলিড পড়ছি। এই জিনিসটা আমাকে যতটা পরিমাণে না বেনিফিট দিবে, আমি সাপোজ একদিন পড়লাম, একদিন 5 ঘন্টা পড়লাম, একদিন 5 ঘন্টা পড়ার পরে পরের দিন আমি আর নাই, পরের দিন আমাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। তো এইরকম যদি হয় একটা এইচএসসি স্টুডেন্টের অবস্থা, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু তার কনসিস্টেন্সিটা ব্রেক হয় এবং তার মধ্যে পরবর্তীতে একটা ফিয়ার কাজ করে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, যে আমি প্রত্যেক দিন 2 ঘন্টা পড়ি, 3 ঘন্টা পড়ি, 4 ঘন্টা পড়ি, 5 ঘন্টায় পড়ি, সেই 5 ঘন্টা আমি সলিড পড়াশোনা করব। সেকেন্ড, ডেডিকেশন। একটা জিনিসের প্রতি যদি আমার ডেডিকেশন না থাকে, সেই জিনিসটার প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, তাহলে তো আমি সেই জিনিসটা কখনোই অ্যাচিভ করতে পারবো না। সো সেই ক্ষেত্রে ডেডিকেশনটা অবশ্যই ম্যাটার করে। অ্যান্ড থার্ড, এফোর্টস। এফোর্টস যদি আমি যে কোনো কিছুর পিছনে না দেই, তাহলে তো সেই জিনিসটা আমার জন্য ওয়ার্ক করে না। এফোর্টস সব জায়গাতেই দরকার। লাইফের প্রত্যেকটা ফেজে এফোর্টস জিনিসটা প্রচুর ম্যাটার করে। সেটা হতে পারে যে আমাদের পার্সোনাল লাইফ, সেটা হতে পারে যে আমাদের পড়াশোনা, আমাদের একাডেমিক লাইফ, সেটা হতে পারে আমাদের ক্যারিয়ার। সো এফোর্টস অবশ্যই রাখতে হবে। এই 3টা জিনিসের সমন্বয় যে ঘটাতে পারবে, সেই আলটিমেটলি এইচএসসিতে শাইন করবে। আপনার কাছে আমার সেকেন্ড কোয়েশ্চেন, যে দুর্বল স্টুডেন্টস, এই যে ট্যাগটা বা যে টার্মটা, এরকম কোনো কিছু কি আদৌ এক্সিস্ট করে কিনা, নাকি এটা আমাদের সোসাইটির বানানো একটা টার্ম আসলে? দুর্বল স্টুডেন্ট, এই জিনিসটা যে আমি কতজনকে বলতে শুনেছি, এবং এই জিনিসটা আসলে আমাদের সমাজে কমন একটা সিনারিও, যে স্টুডেন্টটা হয়তো দুর্বল, মানে তুমি তো দুর্বল স্টুডেন্ট, তুমি তো পারো না, তুমি কি করতেছো। এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা শুনে থাকি। বাট সত্যি কথা হচ্ছে কি, যে দুর্বল স্টুডেন্ট বলতে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না ইন রিয়েল লাইফ। যে জিনিসটা এক্সিস্ট করে সেটা হচ্ছে যে কনসিস্টেন্সির অভাব। এখন একটা স্টুডেন্ট যদি শুরু থেকে ইনকনসিস্টেন্ট হয়, তাহলে সে কি লাইফে দুর্বল স্টুডেন্ট হিসেবে পরিগণিত হবে, বা সেই ট্যাগটা সে সমাজ থেকেই পেয়ে যাবে। সেই ট্যাগটা কিন্তু সে নিজেকে নিজে দিচ্ছে না, বাট সমাজ তাকে চাপায় দিচ্ছে। তো তাহলে তাকে ফার্স্টে কী করতে হবে? একটু আগে যে বললাম, যে কনসিস্টেন্সি যে ধরে রাখবে, সেই স্টুডেন্টটা কি, যদিও বা সে দুর্বল থাকে লাইফের কোনো একটা ফেজে, সে কিন্তু পরবর্তীতে যে কনসিস্টেন্ট থাকার মাধ্যমেই সে সবল স্টুডেন্ট হিসেবে পরিগণিত হবে, বা সে সবল স্টুডেন্ট হিসেবে উঠে আসবে। সুতরাং দুর্বল স্টুডেন্ট এই টার্মটা আসলেই এক্সিস্ট করে না। তাই তোমাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, যারা তোমরা এইচএসসি স্টুডেন্টরা আছো, তোমাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, যে তোমরা নিজেদেরকে কখনোই দুর্বল স্টুডেন্ট এই জিনিসটা ভেবে নিবে না। যখনই তুমি নিজেকে দুর্বল মনে করবা, তখন দেখবা যে তুমি সব দিক থেকে কর্নার্ড হয়ে গেছো, এবং তোমার আসলে তুমি বের হওয়ার পথ পাচ্ছ না। সুতরাং নিজেকে দুর্বল মনে করা যাবে না, মনে করতে হবে আমি স্ট্রং এবং আমি পারবো। এই কনফিডেন্সই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এরপর আপনার কাছে আমার জানতে চাওয়া, আমাদের বর্তমান সময় স্টুডেন্টরা, তারা দেখা যায় যে খুব বেশি পিডিএফ নির্ভর, তারা মূল বইয়ের থেকে পিডিএফকে অনেক বেশি গুরুত্ব দেয়। এখন ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আসলে আপনার কাছে মূল বই পড়ার গুরুত্বটা আসলে কতটুকু, বা আমাদেরকে আসলেই পিডিএফকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মূল বইয়ের থেকে, নাকি আগে আমাদেরকে মূল বইতে ফোকাস দিয়ে এরপরে আমাদের পিডিএফের দিকে চোখ রাখা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কন্ট্রোভার্সিয়াল একটি কোয়েশ্চেন করেছেন আপনি। তো আমি যদি সোজাভাবে অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে পিডিএফ এই জিনিসটা জাস্ট আমাদেরকে গাইড করে, বাট এইটা কখনোই আমাদের
মূল বাইবেল হইতে পারে না। আমাদের মূল বাইবেল হওয়া উচিত বা আমাদের মূল ফোকাস হওয়া উচিত সবসময় আমাদের মেইন বই যেটা আমরা পড়ে থাকি। এখন আমি যদি আমার পার্সোনাল লাইফের কথা দিয়ে যদি আমি চিন্তা করি যে আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন আমি কী করতাম, আমি বইয়ের মধ্যেই লিখে কাগজ দিয়ে আমি বইয়ের মধ্যেই নোট করে রাখতাম এবং এই কাগজে লেখার যে নোটগুলো ওই নোটগুলো দেখা যাচ্ছে আমি স্টিকি নোটে লিখে তারপরে আমি সেগুলোকে বইয়ের মধ্যে লাগিয়ে রাখতাম। তো এইটা কি করতো, এইটা আমার পড়াশোনাটাকে অনেক বেশি বুস্ট আপ করতো এবং আমি যখন পরীক্ষার আগের রাতে বইটা খুলতাম তখন এই জিনিসটা আমার রিভিশনে অনেক বেশি সাহায্য করতো। যেই ব্যাকআপটা কিন্তু কখনোই আমাকে পিডিএফ দিতে পারবে না। হ্যাঁ, পিডিএফ সর্বোচ্চ কী করতে পারে, পিডিএফ আমাকে একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসতে পারে যে আমি আসলে কি পড়ব, কোন পয়েন্টগুলো পড়ে যাব বা কোন পয়েন্টগুলো আমি পরীক্ষার খাতায় লিখব। বাট পিডিএফ কখনোই মূল বইয়ের বিকল্প হইতে পারে না। আপনার কাছে আমার পরবর্তী কোয়েশ্চেন, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন এবছর থেকে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তো এটা নিয়ে আমাদের শিক্ষার্থীরা মোটামুটি বেশ ভালো রকমের নার্ভাস। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার এই ব্যাপারে কী ধরনের সাজেশন থাকবে? দেখুন ফারহান, আসলে অভিন্ন প্রশ্নপত্র কিন্তু কোনো ভয়ের জিনিস না। ফার্স্ট অফ অল আমি এটা স্টুডেন্টদেরকে ওপেনলি বলতে চাই যে তোমার যদি বোর্ড ভিত্তিক প্রশ্ন হতো, দেখো প্রত্যেকটা বোর্ডে যখন প্রশ্ন হয় তখন কিন্তু সেই জায়গায় প্রশ্নের একটা তারতম্যের ব্যাপার থাকে যে কোনো বোর্ডে হয়তো প্রশ্ন কোনো সালে কঠিন হয়, কোনো বোর্ডে হয়তো প্রশ্ন কোনো সালে সহজ হয়। তো এই তারতম্যের কারণে কি হয় যে অনেক সময় বৈষম্যের শিকার হয়, স্টুডেন্টরা বৈষম্যের শিকার হয় এবং তারা তখন কমপ্লেইন করে। তো অভিন্ন প্রশ্নপত্রে যখন পরীক্ষা হবে তখন তো সেখানে কমপ্লেইনের কোনো সুযোগ থাকবেই না, বরং অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ এইচএসসি স্টুডেন্ট, একটা স্টুডেন্টের সবচেয়ে বেশি অপরচুনিটি থাকবে সেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে সর্বোচ্চ আউটপুটটা স্কুইজ করে বের করে আনার। আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, আমাদের আপকামিং ব্যাচ অর্থাৎ এইচএসসি 28-এর হয়ে আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই। আমাদের কি এইচএসসিতে কলেজটা আসলেই ম্যাটার করে নাকি এটা একটা মিথ? এ ব্যাপারে মানে আপনার পার্সপেক্টিভটা কীরকম আসলে? আচ্ছা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অ্যান্সার দিই। আমি নিজে রাজশাহী সরকারি সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। সো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলি, দেখেন কলেজ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং এই এনভায়রনমেন্ট জিনিসটা কিন্তু খুব বেশি ম্যাটার করে। আমি যখন 5 জন ভালো মানুষের সাথে থাকব তখন কিন্তু আমি সেই ষষ্ঠ ভালো মানুষটা হব। আমি যদি 5 জন খারাপ মানুষের সাথে থাকি আমি কিন্তু সেই ষষ্ঠ খারাপ মানুষটা হব। সো এই যে আমি ভালো আর খারাপের তারতম্যটা করলাম, এইখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এনভায়রনমেন্ট, আমার পড়ালেখার পারিপার্শ্বিক পরিবেশ, আমি কোন পরিবেশে পড়ালেখা করছি, টিচাররা কেমন, টিচাররা হেল্পফুল কিনা, বা আমি কলেজে রেগুলার যাচ্ছি না, রেগুলার অ্যাটেন্ডেন্স দিচ্ছি কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। বাট অ্যাট সাম এক্সটেন্ট এই জিনিসটা একদমই ম্যাটার করে না, কারণ একটা স্টুডেন্ট যদি নিজে থেকে প্রপারলি মোটিভেটেড থাকে এবং সে যদি নিজে থেকে ডেডিকেশন দিয়ে রাখে যে না, আমি যতটুকু পড়াশোনা করব সলিড পড়াশোনা করব, আমি যতটুকু গাইডলাইনের মধ্যে থাকব, একটা প্রপার গাইডলাইনের মধ্যে থেকে আমি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু তার জন্য, শুধুমাত্র তার জন্য কলেজটা কখনোই ম্যাটার করবে না। এবং এইটা আমার জন্য কখনো ম্যাটার করে নাই, কারণ আমি পার্সোনালি যেই কলেজ থেকে এসেছি সেই কলেজে দেখা যাচ্ছে যে আমি সেকেন্ড ইয়ারের পর, সত্যি কথা বলতে ক্লাস আসলে সেভাবে কন্টিনিউ করিনি, কারণ সেকেন্ড ইয়ারের পর আমার কাছে মনে হয়েছিল যে আমার আসলে নিজেকে একটু সময় দেওয়া দরকার, নিজেকে বিল্ড আপ করার জন্য সময় দেওয়া দরকার, অ্যান্ড আই ডিড দ্যাট। এবং সেটার মাধ্যমে কিন্তু আমি পরবর্তীতে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করেছি এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা আমার অ্যাডমিশনেও কাজে লেগেছে। সুতরাং আমি বলবো, তোমরা যারা কলেজ নিয়ে হতাশ কিংবা তোমরা যারা মনে করছো যে আমি ভালো কলেজ পাইনি, হয়তো আমাকে দিয়ে ভালো কিছু হবে না, একটু থামো। কারণ দেখো যে পরিবেশ অবশ্যই ম্যাটার করে, এই জিনিসটা সত্য, তবে তুমি যদি প্রপার ডেডিকেশন দাও, তুমি যদি কোনো জিনিসের পেছনে প্রপারলি এফোর্ট দাও, সেই জিনিসটা কিন্তু তোমাকে একটা আউটকাম অবশ্যই এনে দেবে। তুমি দেখো যে লাখ লাখ শিক্ষার্থী কিন্তু প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তারপরে দেখো যে কয়জন আসলে ক্যারিয়ারে সত্যিকার অর্থে শাইন করতে পারে। ঠিক তেমনই কলেজের ক্ষেত্রেও তাই। তুমি দেখবা যে লাখ লাখ শিক্ষার্থী কলেজে ভর্তি হচ্ছে, বাট কয়জন আসলে এইচএসসিতে ভালো রেজাল্ট করে। সো কলেজ নিয়ে হতাশ না হয়ে সামনে কি হচ্ছে সেই জিনিসটার দিকে ফোকাস দাও, ইনশাল্লাহ তুমি
ভালো রেজাল্ট করে বের হতে পারবো। তো সুপ্রিয় এইচএসসি 27 এবং 28, আশা করি তোমাদের মনের সকল জলঘোলা করা প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেছো। তোমাদের সকলের জন্য অগ্রিম শুভকামনা। দেখা হবে তোমাদের সকলের সাথে বিজয়ের পথ চলায়।